চলুন জেনে নেই আজকের প্রথম আলো পত্রিকার প্রধান প্রধান শিরোনামগুলি। ১-১১ বিতর্কিত সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিন রিমান্ডে। মানব পাচার মামলায় সোমবার মধ্যরাতে বারিধারা ডিওএইচএসের বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। ১-১১ পট পরিবর্তনের প্রধান উদ্যোক্তা হিসেবে মনে করা হয় মাসুদ উদ্দিন চৌধুরীকে। গ্রেপ্তারের পর তাকে ৫ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। ২০০৭ সালের ১-১১ সময় ক্ষমতার নেপথ্যের একজন প্রভাবশালী সামরিক কর্মকর্তা ছিলেন তিনি। গুরুতর অপরাধ দমন সংক্রান্ত জাতীয় সমন্বয় কমিটি, শীর্ষ রাজনীতিবিদদের গ্রেপ্তার, বিশেষ কারাগার, রাজনৈতিক পুনর্বিন্যাস সবকিছুতেই তার নাম জড়িয়েছিল। সংশ্লিষ্ট বিভিন্ন সূত্রের মতে মাসুদ উদ্দিন চৌধুরী ছিলেন ১-১১ পট পরিবর্তনের প্রধান কুশীলব। গণহত্যার বিভীষিকাময় সেই কাল্লাত আজ গভীর বেদনার স্মৃতিবিজড়িত ২৫শে মার্চ। ৭১ সালের এই দিনে নেমে আসা রাত ইতিহাসে বর্বর গণহত্যার সাক্ষী। এই রাতে পাকিস্তানি সেনাবাহিনী অপারেশন সার্চলাইট নামের অভিযানে ঘুমন্ত বাঙালির ওপর ঝাঁপিয়ে পড়েছিল। তাদের উদ্দেশ্য ছিল বাঙালির মুক্তির সংগ্রামকে স্তব্ধ করে দেওয়া। ৭১-এর ২৫শে মার্চ রাতে ঢাকায় গণহত্যা চালায় পাকিস্তানি বাহিনী। ইতিহাসের পাতায় এই রাতে এত বিপুল গণহত্যার নজির বিরল। জাতির ইতিহাসে বেদনাবিধুর এই রাত কাল্লাত হিসেবে চিহ্নিত হয়ে আছে। ঢাকা সেনানিবাস থেকে গোপনে ট্যাঙ্ক আর সাজোয়া গাড়ির সারি বের হয়ে আসে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল ও ইকবাল হলে নির্বিচারে গণহত্যা চালানো হয়। ঢাকা মেডিকেল কলেজ ছাত্রাবাসেও গোলাবর্ষণ করা হয়। অভ্যুত্থানকারীদের দায়মুক্তিতে একমত বিশেষ কমিটি। জুলাই গণ অভ্যুত্থানকারীদের দায়মুক্তি দিয়ে জারি করা অধ্যাদেশটি আইন আকারে রাখার বিষয়ে একমত হয়েছে জাতীয় সংসদের বিশেষ কমিটি। জাতীয় সংসদে এটি অনুমোদনের জন্য উপস্থাপনের সুপারিশ করবে কমিটি। গতকাল মঙ্গলবার জাতীয় সংসদ ভবনে কমিটির প্রথম বৈঠকে এই অধ্যাদেশের সঙ্গে পুরোপুরি একমত হন কমিটির সদস্যরা। অধ্যাদেশে বলা হয়েছে, জুলাই গণ অভ্যুত্থানে অংশগ্রহণের কারণে গণ অভ্যুত্থানকারীদের বিরুদ্ধে করা সব দেওয়ানি ও ফৌজদারি মামলা প্রত্যাহার করা হবে। এছাড়া গণ অভ্যুত্থানকারীদের বিরুদ্ধে নতুন কোনো মামলা দায়ের করা নিষিদ্ধ হবে। অন্তর্বর্তী সরকারের আমলে জারি করা ১৩৩টি অধ্যাদেশ পর্যালোচনা করছে জাতীয় সংসদের বিশেষ কমিটি। দুটি ডিজেলবাহী জাহাজ আনতে বাড়তি ব্যয় ৩৩০ কোটি টাকা। মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বেড়েছে, যার প্রভাবে দেশে দুটি ডিজেলবাহী জাহাজ আনতে অতিরিক্ত প্রায় ৩৩০ কোটি টাকা ব্যয় হচ্ছে। জ্বালানি আমদানিতে আগের তুলনায় প্রায় ১,০০০ কোটি টাকা বেশি খরচ হচ্ছে। সরকার বাড়তি দামে জ্বালানি কেনা শুরু করলেও এখনও ডিজেল, অকটেন ও পেট্রোলের দাম বাড়ায়নি। ঈদের ছুটি শেষে গতকাল মঙ্গলবার রাজধানীর বিভিন্ন পাম্পে তেলের জন্য মোটরসাইকেল ও প্রাইভেট কারচালকদের দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হয়েছে। বেশ কয়েকটি পাম্প সকাল থেকে দুপুর পর্যন্ত বন্ধ ছিল এবং কিছু পাম্পে রেশনিং করে তেল দেওয়া হয়েছে। পাল্টাপাল্টি হামলার মধ্যে যুদ্ধ বন্ধে কূটনৈতিক তৎপরতা। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনার বিষয়টি সামনে এসেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দুই পক্ষের মধ্যে সফল আলোচনার দাবি করলেও তেহরান তা নাকচ করে দিয়েছে। যুদ্ধ বন্ধে মধ্যস্থতায় আগ্রহ দেখিয়েছে পাকিস্তান, তুরস্ক ও মিশর। গতকাল মঙ্গলবার যুদ্ধের ২৫তম দিনে ইসরায়েলে কয়েক দফা হামলা চালিয়েছে ইরান। ইরান ও লেবাননেও জোরদার হামলা হয়েছে। ইরানের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের প্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন মোহাম্মদ বাকের জোলকাদর। যুদ্ধ ৪ সপ্তাহে গড়ালেও এখনও কোনো সুনির্দিষ্ট সফলতা আসেনি। জ্বালানি পরিবহনের গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী বন্ধ থাকায় অস্থিতিশীল হয়ে পড়েছে তেলের বাজার। রাজধানীর ট্রাফিক ব্যবস্থা জেলে সাজানোর উদ্যোগ। রাজধানী ঢাকার ট্রাফিক ব্যবস্থাপনা জেলে সাজানোর উদ্যোগ নিয়েছে সরকার। গতকাল মঙ্গলবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর দপ্তরে একটি বিশেষ সভায় এই সিদ্ধান্ত হয়। বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান রাজধানী ঢাকার যানজট নিরসনে দ্রুত ও কার্যকর পদক্ষেপ নিতে বেশ কিছু নির্দেশনা দিয়েছেন। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব জানিয়েছেন, ট্রাফিক সিগন্যালগুলো দেশীয় পদ্ধতিতে অটোমেশনের ব্যবস্থা করা হচ্ছে। পর্যায়ক্রমে ঢাকার ১২০টি সিগন্যাল অটোমেশন করা হবে। এছাড়াও ঢাকা শহরের চারপাশে নতুন বাইপাস সড়ক এবং শহরের ভেতরে ওভারপাস ও আন্ডারপাস নির্মাণ করার উদ্যোগ নেওয়া হবে। খুব শীঘ্রই ঢাকা মহানগরের ভেতরে থাকা ৫টি আন্তজেলা বাস টার্মিনাল শহরের বাইরে স্থাপন করা হবে। পিট হেগসেথের ওপর দায় চাপানোর চেষ্টা ট্রাম্পের। ইরানে হামলার বিষয়ে নিজের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের ওপর দায় চাপানোর ইঙ্গিত দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত সোমবার এক সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, তার প্রশাসনের সদস্যদের মধ্যে হেগসেথই প্রথম তাকে ইরানে হামলার পরামর্শ দিয়েছিলেন। টেনেসির মেমফিসে সেফ টাস্কফোর্সের এক গোলটেবিল বৈঠকে ট্রাম্প এমন ইঙ্গিত দেন। বৈঠকে ট্রাম্প বলেন, পিট, আমার মনে হয় আপনিই প্রথম মুখ খুলেছিলেন। আপনিই বলেছিলেন, চলুন শুরু করি, কারণ তাদের হাতে কিছুতেই পারমাণবিক অস্ত্র আসতে দেওয়া যাবে না। তবে ইরানের পক্ষ থেকে একে ভুয়া খবর বলে দাবি করা হয়েছে। এদিকে ইরান যুদ্ধ পারস্য উপসাগর দিয়ে তেল ও গ্যাসের অধিকাংশ বাণিজ্য বন্ধ করে দিয়েছে। ফলে হাজার হাজার মাইল দূরের দেশগুলো হঠাৎ করেই তাদের জ্বালানি সরবরাহ নিয়ে বেশ সংকটে পড়েছে। পারস্য উপসাগর বিশ্বে মোট জ্বালানি প্রায় ৫ ভাগের ১ ভাগ সরবরাহ করে। ট্রাম্প নেতানিয়াহু আলাপের ৪৮ ঘণ্টা পর খামেনিকে হত্যা। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ অভিযানে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হয়েছেন। এই অভিযানের ৪৮ ঘণ্টার কম সময় আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ফোনে কথা বলেছিলেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। গোয়েন্দা তথ্যের পাশাপাশি নেতানিয়াহুর সঙ্গে ফোনালাপ ট্রাম্পকে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে উদ্বুদ্ধ করেছিল।
সপ্তাহের শুরুতে ট্রাম্প ও নেতানিয়াহু জানতে পারেন খামেনি ও তার ঊর্ধ্বতন কর্মকর্তারা তেহরানের একটি কম্পাউন্ডে বৈঠকে বসবেন। নেতানিয়াহু ট্রাম্পের কাছে যুক্তি তুলে ধরেন খামেনিকে হত্যার চেয়ে ভালো সুযোগ আর কখনো আসবে না। গত ২০২৪ সালে ট্রাম্প যখন প্রেসিডেন্ট প্রার্থী ছিলেন তখন ইরান তাকে হত্যার জন্য অর্থের বিনিময়ে লোক ভাড়া করার ষড়যন্ত্র করেছিল বলেও অভিযোগ করা হয়। যুদ্ধবাজ নেতানিয়াহুর সঙ্গে ফোনে আলোচনার আগেই ট্রাম্প ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান চালানোর পরিকল্পনা নীতিগতভাবে অনুমোদন করেছিলেন। শেষ পর্যন্ত গত ২৭শে ফেব্রুয়ারি মার্কিন সামরিক বাহিনীকে বিতর্কিত অপারেশন এপিক ফিউরি শুরু করার নির্দেশ দেন ট্রাম্প। আইএমএফের শর্ত পূরণে পিছিয়ে রাজস্ব খাত। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের শর্ত পূরণে রাজস্ব খাত বেশি পিছিয়ে আছে। রাজস্ব আদায় ও নীতি আলাদা বিভাগ করার কথা থাকলেও বাস্তবায়ন হয়নি। এছাড়াও করছাড় কমিয়ে আনার বিষয়েও অগ্রগতি কম। গতকাল মঙ্গলবার আইএমএফের সফররত প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক করেছে নতুন সরকার। প্রথম দিনে প্রধানমন্ত্রী তারেক রহমান ও অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সঙ্গে বৈঠক করেছে আইএমএফ প্রতিনিধিদল। আইএমএফ থেকে এখন পর্যন্ত ৫ কিস্তিতে $৩৬৪ কোটি ঋণ সহায়তা পেয়েছে বাংলাদেশ। অন্যদিকে রাষ্ট্র মালিকানাধীন ব্যাংকের সার্বিক খেলাপি ঋণের হার ১০% নিচে নামানোর শর্ত থাকলেও তা সম্ভব হয়নি। চলতি অর্থবছরের প্রথম ৭ মাসে শুল্ক কর আদায় ঘাটতি ৬০,০০০ কোটি টাকার বেশি। জুলাই ফাউন্ডেশন হাত পেতে আর কতদিন চলবে? সরকার অনুমোদিত অরাজনৈতিক, স্বেচ্ছাসেবামূলক ও জনকল্যাণমূলক বেসরকারি সংস্থা হিসেবে জুলাই ফাউন্ডেশন কার্যক্রম পরিচালনা করছে। সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনুস ২০২৪ সালের ১৭ সেপ্টেম্বর প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে ১০০ কোটি টাকা অনুদান দেন এই প্রতিষ্ঠানে। অনুদানের মোট ১১৯ কোটি টাকার মধ্যে বর্তমানে ফাউন্ডেশনের হাতে আছে ৪,১০,৩৭,০০০ টাকা। ফাউন্ডেশনের তথ্য অনুযায়ী গেজেটভুক্ত ৮৩৪ জনের মধ্যে ৮২২ জন শহীদ পরিবারের সদস্যদের আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। তবে কর্মীদের বেতন ভাতা ও আনুষঙ্গিক খরচ মেটাতে আবর্তক ব্যয় অবস্থা শোচনীয়। এমন পরিস্থিতিতে বারবার সরকারের কাছে হাত পাততে হচ্ছে এই প্রতিষ্ঠানকে। ফাউন্ডেশন থেকে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে অনুদানের জন্য চিঠি পাঠানো হলেও এখন পর্যন্ত কোনো সাড়া পাওয়া যায়নি। তবে জমি পাওয়া গেলে দৈন্যদশার অবসান হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।